দেয় তার কিন্তু হাত পড়ে। তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে গভর্নমেন্ট হিসেবে আছে। আপনি পুরোনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে, স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই। এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন নতুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কদিন আগেও শুনছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ঢুকার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী নিজের মুখে বলেছে এমন কথা, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভারতেও থাকতে পারলো না, চলে গেল দুবাই। ভারত ছেড়ে দুবাই চলে গেছে। প্রিয় বন্ধুরা, তার দুবাই যাওয়ার উদ্দেশ্য কি, সে কখন বাংলাদেশে ঢুকবে, কি করে ঢুকবে, সেই সকল কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্টে, যারা চ্যানেলটিতে প্রবেশ করছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। হাসিনা কাছে যে উই যা বলে তা নাকি করে, শুনেন। বাংলাদেশে হাত দেয় তার কিন্তু হাত পড়ে। তার আগে যারা আমার নেতা কর্মীকে হাত দিচ্ছে, কোপায় কোপায় ছাত্রলীগে মারতেছে, প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো। আর আমি যেটা বলি আমি তা করি। কখনো করিছে, কখনো করে নাই। আমি ইতিহাসে গেলাম না, মেলা ইতিহাস আছে, মেলা কিচ্ছা কাহিনী আছে। কয়দিন আগে সে কইছিল না শেখ হাসিনা পলায় না। হ্যাঁ শুনেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কইছিল না পলাইছে। তো ওই যা যা কয় সেটা ওই করে না, করে উল্টাটা। এরপর আজকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনুসকে ব্যঙ্গ কইরা পোস্টাইলো যে প্রফেসর ইউনুসের রিসেট বাটন সংক্রান্ত আলাপ নিয়া। রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর, ঠিক আছে? 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন আছে। এই 30 লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই 30 লক্ষ শহীদ ফিরে আসবেন? এসব বিষয়, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। এগুলো তো মীমাংসিত সত্য না, এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না। আমার কথা হচ্ছে এটাই। এই সোনামণি বসো, জান তুই টেকে এখন নতুন নতুন। যারা এটা শোনেন না, এডিটর সাহেব, প্রফেসর ইউনুসের রিসেট বাটন সংক্রান্ত আলাপটা ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকার থেকে শোনান না, ওই অংশটুকু শুধু কি কইছিলেন প্রফেসর ইউনুস। 32 নম্বর রোডে বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যেটা পরিচিত ছিল, সেই জাদুঘরটিকে বিনষ্ট করা হলো 5ই অগস্টের পরে, এবং 15ই অগস্টের যে সরকারি শোক দিবসের ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো, এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এ নিয়ে বেশ খানিকটা সমালোচনাও আছে। তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত। এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি? আপনি পুরোনো দিনের কথাবার্তা বলছেন, এর মধ্যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে আপনার মধ্যে, স্মরণে নেই। এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন এইসব ঘটনা ঘটেই নেই। কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে। তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোনো প্রশ্ন নাই, কেন প্রাণ দিল। হ্যাঁ, কাজে ওগুলো আসুক। তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব, দেশের মানুষও তা চাই। তো সে নতুন ভঙ্গিতে তোলার জন্য যেটা আছে সেটা হলো যে আমাদেরকে সংস্কার করতে হবে। শুনেছেন, এ বেকুব মাইয়া প্রফেসর ইউনুসকে রিসেট বাটন চাপা বলতে বুঝেছে ইতিহাস মুছে দেওয়া নাকি। হাসিনার আমলে গিপিয়ে পাইপ হইলে আর কোটায় ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি। রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা
রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে, জানেন এটা কি? 2009 সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন কইরা গড়ার ইচ্ছা প্রকাশ করে, তখন এই রিসেট বাটনের জিনিসটা এসেছিল। এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না, এগুলোর পাশে সরাই রেখা নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল। এইটা ইতিহাস মুছে ফেলার রূপক না। রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা। এই হিলারি ক্লিন্টন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গেই লাভারভ আছে না, এই হিলারি ক্লিন্টন লাভারভরে রিসেট বাটন উপহার দিছিল, যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল। এডিটর সাহেব ভিডিওটা না দেখান না, মূর্খ মায়ারে দেখেছেন? যখন প্রফেসর ইউনূস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন, তখন এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে। তিনি এটাই বলছেন, আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা। এই রূপক কোনোভাবে ইতিহাস মুছে ফেলার ইঙ্গিত দেয় না, বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন। এই যে হাসিনার আস্ফালন, এই যে প্রশাসনের আস্ফালন, হাসিনা লীগের আস্ফালন, এ সমস্ত শুরু হয়েছে, হাসিনা ক্যাডারের আস্ফালন, এই সমস্ত কিসের লক্ষণ? এসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনূসের দুর্বল প্রশাসনের। স্যার একটা কথা কই, প্রফেসর ইউনূসকে কইতেছি, ক্ষমতাকে প্রকাশিত করতে হয়। আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান লেসপেন্সাররা দুধভাত মনে করতেছে। ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তার লেসপেন্সারদের চাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে, একটার পর একটা ঝামেলা আসবে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখাইবেন। জনগণ আপনার সাথে আছে, আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায়? হাসিনা তো দূর কি বাত, হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনোদিন, কিন্তু ওরা আওয়াজ দিবে। এখন আসেন এই আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে চাপে রাখবেন। ইন্ডিয়ারে বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াকে বলতে হবে সে কেন হাসিনাকে আশ্রয় দিছে, ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে ডাইকা জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশি বিরোধী প্রচারণা চলতেছে, আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে। আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায়, বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায়। দুইজনই তো বাংলাদেশ। এই মামলায় মোদিকে আসামি করা যাবে। চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক পুলিশের পোশাকে গুলি ছুটছে। বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক পরে গুলি ছুটছে। এটা নিয়েও মামলা করতে হবে, হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়ায়। আমরা বলছি সারা দুনিয়ায়, আন্তর্জাতিক মিডিয়াতে বলছি, এটা বলি নাই কেন? এটা তো আমাদেরই দোষ। তখন ইন্ডিয়ার লেজ ও ঢুকে যাবে। প্রফেসর ইউনূসের সরকারকে হাসিনার কন্যা পুতুল এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন দিচ্ছে না, এটা বাতিল করতে হবে, প্রফেসর ইউনূসকেই করতে হবে। বাতিল করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাপ, কিন্তু কাজটা করলে হাসিনা থমকাইতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা ঝামেলার মধ্যে পড়তো যে কেমন লোকরে আমরা বানাইছি, এবং আমরা চাপ অব্যাহত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি। আমেরিকায় জয় কি করে, তার আয়ের উৎস কি, এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে। আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ওর ট্যাক্স ফাইল দেখো, কি করে, ও কি করে খায়। জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে। ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা ওরা আমেরিকা পাঠায়। ওই মামলাটা এখন করতে হবে। ঘটনার বিস্তারিত শফিক রেহমান ভাই দিতে পারবেন, উনি ঢাকাতে আছেন, সবকিছু দিতে পারেন, উনি ঢাকাতেই আছেন। ওনার সাহায্য নিয়ে মামলা দেন, তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশের দৌড়ের উপরে রাখেন, আর প্রশাসন হাসিনার লেসপেন্সারদের দৌড়ের উপরে রাখেন। ওই মাইয়া কয় 30 লক্ষ শহীদ, এটা মীমাংসিত বিষয়। ওই মাইয়া কোত্থেকে জানছে? আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশ দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের ওপর। আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। এতই যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যার স্বীকৃতি দেয় না কেন? আর কি কয়? চেতনা বিক্রি, গণহত্যা, যেটা মানে আমি কোর্টেড বলতেছি, গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে, গণহত্যা, এগুলো সবই তদন্ত সাপেক্ষে, কিন্তু মীমাংসিত সত্য না। এখন পর্যন্ত প্রুফ হয়নি তো, ঠিক আছে? বিচার হোক, প্রমাণিত হোক, তারপর দেখা যাবে। এই যে জুলাই আগস্টে যেই গণহত্যা হইল, যে হত্যাকাণ্ড করলো, এটা নাকি কোনো প্রমাণ নাই। চিন্তা করেছেন কেমন জাউরায় মাইয়া, কেমন শয়তান?
এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে। এদের দৌড়ের উপরে রাখার বদলে প্রফেসর ইউনূসের মহান উপদেষ্টারা কি করিচ্ছে আসেন একটু দেখি। এই নিউজটা দেখেন। তৈয়ব সাহেব, আপনি কি পণ করেছেন যে আপনি আমাদের কথা শুনবেন না? এই হারামজাদারে কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন? ছিল মালয়েশিয়াতে, এশিয়াত, ওকে ইউরোপে পাঠাচ্ছেন। এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন? গত অভ্যুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া, তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে। তৈয়ব সাহেব, আপনার সাহস দেখে তো আমি শ্রদ্ধা হয়ে গেলাম। হ্যাঁ, আপনার তো কলজাত বহুত সাহস তৈয়ব সাহেব। হ্যাঁ, বহুত সাহস দেখতেছি আপনার। সাহস করলে হান্দাই দেব তৈয়ব সাহেব। পাঠাইতেছেন ইউরোপে, যেটি আমি আছি। হ্যাঁ, পাঠান পাঠান, আমি যামু নিজে। ওক আমি বাংলাদেশ এমবেসির ভিতরে পিটামু, তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলাই শীতের মধ্যে রাস্তার বাইক করে দিব। পাঠান দেখি আপনার কত বড় সাহস, পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি। তৈয়ব সাহেব, আমি কামলা দিয়া কাজ করি না, নিজের হাতে করি। পাঠান, যদি সাহস থাকে আপনার ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওরে আপনি পোল্যান্ডে পাঠান। এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে যেদিন রিলিজ হইলো সেদিন তার আগে এই নিয়োগ বাতিল হইলো, কিন্তু প্রশ্ন থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করেছিলেন। আমি আপনারে ছাড়ুম না তৈয়ব সাহেব। রাষ্ট্রদূত বানানোর লোক পেতেছেন না? হ্যাঁ, আমারে জিজ্ঞেস করেন, মেলা ক্যাডারে মেলা লোক আছে, আমি কয়ে দিমুনি। ক্যাডারে যদি না পান বাইরেও লোক আছে মেলা, কয়ে দিমুনি। আর শুধু কে এইটা আরেক ইচ্ছা বলি, জনপ্রশাসন মন্ত্রণালয়, এই যে আলী ইমাম মজুমদার এক হারামজাদা আছে না, এটা গেলে আপনাদের চোখেরা যাইতে পারে, কিন্তু কয়ে রাখা ভালো যে কেঙ্কা কাজ চলিচ্ছে প্রফেসর ইউনূসের উপদেষ্টারা কি করিচ্ছে আসলে। এই যে এদের যে এমনি গালাই, এমনি তো গালাই না, গালি খাওয়ার মতো কাজ করলে গালাই। আসেন দেখি এই আলী ইমাম মজুমদার হারামজাদারা কি করিছে। আমার এক সম্মানিত আপা, যিনি আমার প্রফেসর ইউনূসের উপদেষ্টা মন্ডলীর উপদেষ্টা বটে, উনি আমার কইছেন, নাম কইতেছি না, উনি আমারে ফোন করে কইলেন যে পিনাকি তোমারে আমি এটা বকা দিব। তো আমি কইলাম আমি বুঝছি আপা, আপনি কি কইবেন, বকা দেওয়া লাগবে না, আমি বুঝে গেছি। তা আপা তো আমার ছাড়বেন না, উনি বকা দিবেনি। তো আমি কইলাম আচ্ছা ঠিক আছে দেন আপা, আপনি যখন হাউস করেছেন দেন না বকা দেন। তুমি এইভাবে ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের গালাইলা, পিনাকি একজন বয়স্ক মানুষ, এইভাবে গালাইলা তুমি। আমি তো চিন্তা করতে পারতেছি না তুমি ইনকা করে গালি দিবার পারো। সি পিনাকি, এইভাবে এত বয়স্ক মানুষ, আমার একজন কলিগ, তারে তুমি এইভাবে গালি দিলা। আর গালি দিবে না, কথা দাও। তো আমি ওনারে কথা দিলাম আবারে, তো এখন কথা দিয়া ফাইসা গেছি। নয়তো আলী ইমাম মজুমদারকে আজকে এমন গালি দিলাম হিনি, ওই 1 মাস না পাক থাকলে হইনি, বাইসে গেলা আলী ইমাম মজুমদার। তো কেন গালি দিমো? এ আলী ইমাম মজুমদার প্রফেসর ইউনূসের ডুবাইতে একাই যথেষ্ট। ওই ওর প্রশাসন, জনপ্রশাসন ক্যাঙ্কা করে চালাচ্ছে দেখেন। যারা রাজুকের চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিক, ওরা বরখাস্ত করেছিল, 3 দিনের মধ্যে আবার পুনর্বহাল করেছে। ও বাদ দিছিল কেন তাইলে? আর নতুন করে নিয়োগই বা দিল কেন? এটা তো প্রফেসর ইউনূসের ডাইকা জিজ্ঞেস করতে হবে যে মজুমদার সাহেব, সামে কাটা মজুমদার, তুমি যে ওরে দিলা, ওরে বরখাস্ত করলা, কেন করেছিলা? এবার বলো যে তোমার যে আবার দিলা, কেন দিলা? কি অ্যানালাইসিস করো? এটা কি উৎসরিতর বিয়া যে ইচ্ছা হইলো বাদ দিলাম, ইচ্ছা হইলো আবার ঢুকাইলাম? ওই সিদ্দিককে জানেন, ওই দুর্নীতিবাজ জেনারেল তারেক সিদ্দিকের ঘনিষ্ঠ ছিল। ওই রাজুকের চেয়ারম্যান হওয়ার জন্য শেখ রেহানাকে নাকি 50 কোটি টাকা অগ্রিম দিছিল, শোনা যায় আর কি, সত্য মিথ্যা জানি না। ওই আবার করছে কি, ওর গুলশানে একটা সরকারি বাড়ি আছে, ওটা সংস্কারের জন্য 2.5 কোটি টাকা বেশি খরচ করেছে, পাবলিকের টাকা 2.5 কোটি টাকা বাড়ি সংস্কারের জন্য খরচ করেছে। তো আবার নিয়োগ দিছে কেন জানেন? এই ঘটনা জানেন? আমি সত্য মিথ্যা জানি না, শুনি বাতাসে যেগুলো ঘুরে বেড়ায় আর কি। ওই বরখাস্ত হওয়ার পরে ওই যে জেনারেল বেলাল আছে না, ওই যে সাবেক সেনাপ্রধান, ওই যে মেয়র আনিসের বড় ভাই আর কি, ওর অনুরোধে সশস্ত্র বাহিনীর প্রধান তাকে পুনর্বহাল, মানে ওয়াকার সাহেব, এদের পুনর্বহাল করতে পদক্ষেপ নেয়। তো ওই যে আনিসুল হকের তো ভাই, আর এই বেলাল সাহেব আনিসের ব্যবসা যেটা আছে না মোহাম্মদী গ্রুপ, ওটার দেখাশোনা করছে এখন। আর ধারণা করা যাচ্ছে যে মোহাম্মদী গ্রুপের রাজুকের একটা আসন্ন প্রকল্পে একটা ব্যবসায়িক স্বার্থ আছে, যার জন্যে সিদ্দিককে চেয়ারম্যান হিসেবে থাকতে হবে। তো আলী ইমাম, আপনারা তো আপার সম্মানে কিছু কইলাম না, তো টেকে টুকে কত পেয়েছেন? হ্যাঁ, বেলাল সাহেবের কাছে থেকে কবেন না?
আমি কাউরে কমু না, সত্যি কথা কইতেছি, আমি কাউরে কমু না। ইনবক্সে আসেন, ফয়সালা করে ফেলি, একা একা খালি খেলে হবি টাকা টুকা হাঙ্কেটে না দেন, মিলমিশ করে খাই। আপাতত বুড়া উপদেষ্টাদের গালি দিতে নিষেধ করেছে, কিন্তু রাজুকের চেয়ারম্যান তো গালি দিতে নিষেধ করে নাই। এ চেয়ারম্যান ভালোই ভালোই চেয়ার ছাড়া যাও, নয়তো গোয়াত কলে তারাবাতি জ্বালে ওই তারেক সিদ্দিকির কাছে ব্যাটে দিব, এটা রকেট জ্বালা, তারাবাতির সাথে একটা রকেট দিয়া ওটা আগুন দিয়ে দিব, একেবারে এক চান্সে সিদ্দিকির কাছে চলে যাবে, প্যাটে দিব কলে। হ্যাঁ, আর জেনারেল বেলাল আমি কলে নজর রাখিছি, হ্যাঁ কোন কাজে ধরিছেন রাখিছেন, ধরবার পারলে না এক করে দিমু কলে, খুব খেয়াল। আর কি করিচ্ছে, আর করিচ্ছে হচ্ছে সত্যিকারের যারা ফ্যাসি বিরোধী অফিসার আছে প্রশাসনে, ওদের পিছে লেগে দিছে ইন্ডিয়ান এজেন্টদেরকে। ক্যাঙ্গা করিয়া আসে না দেখি একটা, এই যে কালবেলার এই নিউজটা দেখেছেন না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান এবং দুইজন যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ এবং আলী আজম, ওরা নাকি দুর্নীতি করেছে, এটা নাকি হোয়াটসঅ্যাপে নাকি মেসেজ চালাচালি করেছে, ওটা আবার ওরা নাকি পাইছেও। হ্যাঁ, এইটা এই কালবেলা হইতেছে পুরা ইন্ডিয়ান এটা এবং আওয়ামীপন্থী একটা পত্রিকা, এবং এর ফলে বিভ্রান্ত হয়েছে মেলা মানুষ। আর কিছু মতলববাজ পত্র পত্রিকা তো আছেই, এবং অসত্য এবং অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য প্রোপাগান্ডামূলক এই খবরগুলো প্রচার করছে, প্রকাশ করছে। আমি কলে এইটা নিয়ে একজন আইসিটি বিশেষজ্ঞের সাথে কথা কইছি, এবং উনি আমারে নিশ্চিত করছেন, আমারে কনভিন্স করছেন। আমি পুরাটাই আর গেলাম না, যদি চান এটা দেখাইতে পারি একদিন, কিন্তু পুরাটাই ভুয়া। আর এই কালবেলা সম্পাদককে জানেন, এই সন্তোষ শর্মা, এই এডিটর সাহেব কটা ছবি দেখান না সন্তোষ শর্মার, দেখেছেন ছবিগুলা, পুরাই ইন্ডিয়ান মাল, তাই না? দেখেছেন না? তো উই যেটা ছাপবি সেটা বিশ্বাস করা যাবি কন্ত? বিশ্বাস করবেন না। ওই আমার নিউজও ছাপে, প্রচুর নিউজ ছাপে, আমি স্ট্যাটাস মারলে ওটাও নিউজ বেনে দেয়, বুঝছো? তো আমার নিউজ দেখলেও কালে বিশ্বাস করবেন না, এটা ওর ভাইবেন না আমার তেল দিচ্ছে জন্য ওর নিউজ বিশ্বাস করা লাগবি না। ও কালবেলার ধান্দা আছে, ওর ধান্দা হইতেছে আমার নিউজ ছাপে ওই রিডার নিবি, বুঝছো? তারপরে এই যে ইনকাত করে এই উল্টাপাল্টা কাজ করবি। প্রফেসর ইউনূসের সরকার আঙ্কেরের সন্তান, এই সরকারে আমরা শাসন করব, আদর করব, তাই করে বড় করব। কিন্তু এই সরকারকে উৎখাতের চেষ্টা যদি কেউ করে, বিপদে ফেলার চেষ্টা যদি করে, আমরা গলে ছেড়া দেব না, বুক দিয়ে সরকারকে আগলায় দেব। মাথার মধ্যে যদি শয়তানি প্রকল্প থাকে না, ঠাসি খেয়া থাকেন, বেশি তেরিবেরি কইরেন না, মাইর কলে একটা মাটিত পড়বে না। সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনায় উপস্থিত আছেন আপনাদের খুবই প্রিয়, পরিচিত, আমারও প্রিয় লেখক, চিন্তক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম। ফাহাম, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ফাহামের সাথে আমরা একসাথেই অ্যাক্টিভিজম করেছি। এই জুলাই আগস্ট বিপ্লবের পিছনে যে দীর্ঘ প্রস্তুতি, সেখানে আমরা একসাথে কাজ করেছি, দুজনে একসাথে একটা গ্রুপে, এবং এই লড়াইয়ের প্রত্যেক মুহূর্তে আমরা একে অন্যের সাথে যুক্ত ছিলাম। আমার মনে পড়ে যখন কারফিউ হলো আর কি, ফাহাম আমাকে ফোন করেছে, এবং ফাহামের ফোন পেয়ে আমি কান্না শুরু করছি। ওটাই সম্ভবত তীব্র কান্না, এবং ফাহাম ওইদিকে কাঁদছিল, আমি বুঝতে পারছিলাম। তো আমাদের সেই দিনগুলো, শেয়ার্ড ইমোশন, শেয়ার্ড স্ট্রাগল, সেই দিনগুলোর কথাই আমরা আজকে বলবো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ফাহাম গেল বাংলাদেশে, ফিরে আসলো, যখন গেল তখন কেমন লাগলো, আর ফিরে আসার সময় কেমন লাগলো? ফাহাম, আপনাকে আমার চ্যানেলে আসার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আসেন আমরা আবার সেই ফোনে যেমন আলাপ করি সেরকম আলাপই করি আর কি দর্শকদের সামনে। পিনাকিদা, ওই সময়টা একটু ডিফিকাল্ট ছিল, বাট এট দ্য সেম টাইম ওই সময়টা আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আমি সবসময় আমার শামাকেও বলছিলাম যে 5th অগস্ট হচ্ছে গিয়ে আমার মেয়ের জন্মের দিনটা আমার লাইফের সবচেয়ে সুন্দর দিন। এরপরে সবচাইতে রিমার্কেবল ডে আমার লাইফে 5th অগস্ট। এবং আমি যে কারফিউর সময়টা, ওই সময়টা আমি খুবই কি বলবো ট্রমাটিক আমার লাইফে। কারণ হয় কি, এই বাচ্চা ছেলেরা মারা যাচ্ছে, এটা না নেওয়া যায় না, এটা একেবারেই নেওয়া যায় না। আর ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি। তো ওই যে ট্রমাটার শেষ হলো, সেটার একটা স্পেশাল স্থান আছে আমার জীবনে। তা আমি আবার দেবাশিসকে
ওই যে পোস্টার করে, হুম হুম দেবাশিসকে বললাম যে দেবাশিস আপনার একটা পোস্টার আমি নেব, এবং হুম আমার শর্ত হচ্ছে যে আপনার পোস্টারে আপনার সিগনেচার থাকতে হবে। কারণ হুম আমি তো সেই একটু আশ্চর্যই হলো, তা আমি বললাম কারণ এই যে এই টাইমটা আমার লাইফের একটা খুব রিমার্কেবল সময়, এটা গভীরভাবে আমার জীবনে দাগ কেটেছে। এবং আমি সত্যি আমাদের যে তরুণ সম্প্রদায়, এবং আসলে শুধু তরুণ সম্প্রদায় বললে হবে না, পুরো বাংলাদেশের যারা ওখানে ছিলেন তাদের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি। এটা হচ্ছে যে কারণ আমি যে বাংলাদেশে গেলাম, এটা তো যাওয়া হুম সম্ভব ছিল না। মানে আমি আশা করতাম অবশ্যই, কিন্তু আমি কিন্তু চিন্তা করতে পারিনি যে এই জিনিসটা হবে, কিন্তু এটা হয়েছে। এবং এই হওয়ার পেছনে বাংলাদেশের ছাত্র জনতা এবং সবাই, শুধু ছাত্ররা শুরু করেছেন, কিন্তু সবাই আলটিমেটলি তাদের কাছে আমি গভীর কৃতজ্ঞতা বোধ করি। এবং যখন বাংলাদেশে গেলাম, সেই একটা ইউফোরিয়া কাজ করছিল হুম যে একটা মুক্ত স্বাধীন দেশে যাচ্ছি আমি। এবং এই যে ইউফোরিয়া, সেটা কিন্তু আমার একার না, এটা আপনি শুনলে আশ্চর্য সবার হবেন। হ্যাঁ, রাস্তাঘাটে আমি যেখানেই আহ, মানুষের সাথে কথা বলেছি, সবাই আমাকে একটা কথা বলে যে ফাহাম ভাই, খুব ভালো লাগছে যে আম, স্বাধীনভাবে কথা বলতে পারি। মানে আপনি চিন্তা করেন, একটা আমার বন্ধু ড্রাইভার, সে আমাকে বলছে, সে মানে জব্বা পরে, হুম হুম সেই ডিভাউট মুসলিম। হুম তো হুম সে বলছে আমাকে যে সে ইউটিউবে মানুষকে নুসিয়ার ভিডিও শেয়ার করতে চায়। তো হুম সে হুম। বলছে যে ভাই আমি ভয় পেতাম যে মানে সে তো গুম হবে না, ইউ নো দ্যাট, কিন্তু কোনো বিপদ তার হয় যে কিনা আর কি। কিন্তু হুম বিপদ, কিন্তু ভয়টা কোন পর্যায়ে চলে গিয়েছে, হুম যে সে বলছে যে ভাই এখন আমি আহ, মুক্তভাবে কথা বলতে পারি। এবং আমি পরের দিন জুম্মার নামাজে গেলাম, জুম্মার নামাজে গিয়ে আমি সত্যিকার অর্থে মুগ্ধ যে এত চমৎকার উত্তরা 4 নম্বর সেক্টর, আমি জানি না ইমাম সাহেবকে, এবং এত সুন্দর উনি বয়ান দিলেন খুতবা সেই দিলেন। জুম্মার খুতবার মধ্যে। উনি কিন্তু কোনো মানে একদম প্রপার ট্রেইনড সাইকোলজিস্টের মতন করে কথা বলেন, উনি কিন্তু কোনো মানে ইসলামের কথা বলেন নাই সেই অর্থে। উনি বলছিলেন যে আমাদের ফিলোসফিক্যাল সমাজে সামথিং। ফিলোসফিক্যাল, অ্যাবসলিউটলি, যে আমাদের সমাজে কোন কোন জায়গায় ভয় চলে গিয়েছিল, আর সব জায়গায় এই চুরি বাটপারি লুটপাট, এগুলো নিয়ে ওনার যে কথা, রিমার্কেবল ইনসাইট। এবং এই যে কথাগুলো বলতে পারছিলেন উনি, আমি তো বেশ 5 তারিখে কিছুদিন পরে গেছি, 15ই আগস্ট গিয়েছিলাম, তো মানে সে শুধু 1 মাস আগে ওই কথাগুলো বলতে পারতেন। এবং এই জিনিসটা কিন্তু সমাজের সব জায়গায় আমি দেখেছি। আমি একটু ইন্টারাপ্ট করি, Sure. ফাহাম, আপনি ফিলোসফিক্যাল কথাটা বললেন না, আমার হঠাৎ করে মনে পড়লো যে ধরেন আমরা যে এক গ্রুপে আমরা কথা বলতাম, আমরা আমরা শেয়ার করতাম আমাদের এবং কে কি করব সেটাও আমরা ঠিক করতাম, সেখানে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতাম এবং একসাথে যে অ্যাক্টিভিজমটা করতাম, হ্যাঁ, যে সমস্ত ডিফারেন্স ভুলে, আমাদের অনেকের মধ্যে অনেক ধরনের ডিফারেন্স আছে তাই না, That's কিন্তু good. সমস্ত ডিফারেন্স ভুলে সবাই যে একটা জায়গায় চলে আসা, এই এই ফেনোমেননটাকে আপনি কিভাবে দেখেন? মানে আমার কেন জানি মনে হয় যে ইট ইজ সামথিং ডিভাইন, মানে একটা জাতির জীবনে ডিভাইন কিছু মোমেন্ট আসে, ওই মোমেন্টটা ছিল বিপ্লব, বোধহয় সম্ভবত একটা ডিভাইন মোমেন্ট, যেখানে সমস্ত মানুষকে একটা জায়গায় নিয়ে আসে। হ্যাঁ, আপনার কি মনে হয়? এটা একটা হিস্টোরিক মোমেন্ট, এবং এটার কৃতিত্ব কিন্তু শেখ হাসিনার। মানে শেখ হাসিনা তো মানে দেশটাকে সর্বনাশ করে দিয়েছে। মানে আমি একটা জিনিস বাংলাদেশে গিয়ে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে আপনি প্যারিসে থেকে জিনিসটা বুঝবেন না, আপনাকেও দেশে যেতে হবে। হুম হুম বাংলাদেশের মানুষ আমাদেরকে কিভাবে দেখেন, তারা আমাদেরকে খুব কাছের মানুষ মনে করেন। হুম এই কারণে যে গত 15 বছর তারা যে সত্য কথাগুলো বলতে চাইতেন, হুম সেই কথাগুলো, আমি তো আসলে আপনার মতন কিংবা অন্যান্যদের মতন এত রেগুলার না, আর তাছাড়া আমি ঠিক অ্যাক্টিভিস্ট আপনাদের সেন্সে না, কারণ আমি যে সমস্ত, আমি আসলে লিখতে পছন্দ করি, কিন্তু তারা যে জিনিসটা বলতে চাইতেন হুম সেই বলাটা আমাদের মুখে শুনতে শুনতে পেতেন, এবং এই জন্য তাদের আ- আমার কাছে মনে হয়েছে যে আমাদের প্রতি একটা ভালোবাসা আছে। হুম এবং এই ভালোবাসাটা জেনুইন। মানে আমার মনে পড়ছে যে ওই আমি একটা কথা বলি, আদর্শ পাবলিশার্স একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে গিয়ে কথা বলি। তো আমি ওখানে গিয়েছিলাম, অনেস্টলি আই থট আমি হুম একাডেমিয়া লাইনের মানুষ, মানে আমরা যখন কথা বলি আমি এক্সপেক্ট করি 20 জন মানুষ থাকবে, দ্যাট হুম ওয়াজ মাই মানে আন্ডারস্ট্যান্ডিং, যে হুম 20-30 জন মানুষ থাকবে সর্বোচ্চ।
তো ওখানে গিয়ে আমি দেখি যে হল ভর্তি মানুষ, হলের বাইরেও অনেকে, এবং তারা যখন আমার সাথে কথা বলতে আসছেন, একটা মেয়ে আম, সে হিজাব করে আছে, এবং সে আমাকে বলল যে ভাইয়া আপনি আপনি জানেন না যে আপনি আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট, কিন্তু একটা কথা আপনি আমাদেরকে প্রমিস করবেন যে আপনি আমাদেরকে ছেড়ে কখনো যাবেন না, অর্থাৎ স্টুডেন্টদের কথা বলছে, সে হুম, স্টুডেন্ট। হুম, এবং এই মেয়েটা সম্ভবত বরিশাল থেকে এসছে, বরিশাল, আচ্ছা, আমি ভুলেই পুরোপুরি মনে নেই, হয় বরিশাল না মুন্সিগঞ্জ, কোন একটা হুম, জায়গা থেকে। তো এই, ইট টাচড মি, দ্যাট ওয়াজ ভেরি পিওর হুম, হুম, ইমোশন। এবং এই জিনিসটা আমি পথে ঘাটে সব জায়গায় দেখেছি যে বাংলাদেশের মানুষ আমাদেরকে এটা মনে করেন। এবং এটার আপনি যে প্রশ্নটা করলেন যে এই হিস্টোরিক মোমেন্টটা কিভাবে হলো, হুম, আমার কাছে অনেকগুলো অদ্ভুত ব্যাপার আছে। যে আপনি যদি দেখেন যে অ্যাক্টিভিস্ট যারা হুম, যারা প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট, আপনি জাহেদ ভাই, তারপর শাহেদ আলম ভাই, জুলকারনাইন স্যার, এরা কেউই কিন্তু জেনজির মানুষ না, এরা কিন্তু না, সবাই, এবং এটা কিন্তু একটা অ্যাবনর্মাল জিনিস যে বাংলাদেশের আপনি যদি এই অ্যাক্টিভিস্টদের চিন্তা করেন, সারা দুনিয়ায় যারা অ্যাক্টিভিস্ট তারা কিন্তু সব ইয়াং জেনারেশনের। হুম, হুম, বাংলাদেশের ব্যাপারটা একটু অদ্ভুত, যে বাংলাদেশের যারা এই যে ভয়েস অফ দ্য নেশন, এই মানে ইন দ্য ইন এ পারভার্টেড ওয়ে, যে হুম। আহ, আওয়ামী লীগের সময়, তারা সব ইয়াং পিপল না, কিন্তু তার ইয়াং পিপলরা তাদেরকে আমার কাছে মনে হয়েছে যে খুব আপন মানুষ মনে করেছেন। এটা কিভাবে হলো? মানে ধরেন আমার পক্ষে, আমি তো আপনাদেরও সিনিয়র, মানে আমার তো কোনোভাবেই মানে তরুণদের কাছাকাছি যাওয়ার মতো বয়স না, কিন্তু এটা কিভাবে হলো, সম্ভব হলো? এটা এটা খুব সিম্পল বিষয়। আমি একটা সহজ কথা বুঝি, ট্রুথ। আপনি যদি সত্য কথা বলেন, এটার একটা অন্য ধরনের পাওয়ার আছে, এবং ট্রুথ স্পিক্স ফর ইটসেলফ। এবং আমাদের সামষ্টিকভাবে আমি যেমন জাহেদ ভাইয়ের কথা বলি, উনি তো বাংলাদেশেই ছিলেন, ওনার হুম, কথা বলছি এই কারণে যে জাহেদ ভাই তো আম, দেখেন, বাংলাদেশে থেকে আমাদের সবার চাইতে ওনার রিস্কটা বেশি ছিল। অবশ্যই। এবং হ্যাঁ মানে, এবং যেহেতু উনি বাংলাদেশেই ছিলেন, তো ওনার সাথে আমার মানে এইবারই প্রথম দেখা হলো। তো আমি যখন কথা, যেটা ওনার সাথেও কথা বলে রাস্তাঘাটে ওনাকেও মানে সবাই অ্যাপ্রোচ করে, তো ওখানে গিয়ে যেটা আমি বুঝেছি যে শুধুমাত্র ট্রুথ যদি কেউ বলে, মানে আহ, স্বৈরাচারের সময়, দ্যাট ইজ মানে একটা, হাউ শুড আই পুট ইট, একটা বৈপ্লবিক ব্যাপার আছে শুধুমাত্র কেউ যদি সত্য কথা বলে। টু এবং টেল দ্য এই, ট্রুথ ইজ রেভলিউশনারি, এটা বোধহয় গ্রামসির কথা। হ্যাঁ গ্রামসির কথা, এক্স্যাক্টলি। অ্যান্ড স্পেশালি এটা তো আমি নিজের জীবন থেকে বুঝলাম যে এই মুহূর্তে সত্য কথা বলাটার আম, ওই মর্তবা নাই, কারণ এই মুহূর্তে সবাই সত্য কথা বলতে পারছেন স্বাধীনভাবে। কিন্তু যখন তারা পারতেন না, তখন যারা কথা বলতে পেরেছেন তাদের আহ, তাদেরকে মানুষ ভালোবাসেন। এটাই হচ্ছে কি আমার দেখা। আর কথা, এই আলোচনার আগে যে আমরা বলছিলাম হুম, যে আসার সময় কি মনে হলো এবং যাওয়ার সময় কি মনে হলো, দেখেন এইটা আপনি গেলেও যা হতো, মানে আমি গিয়ে সেটাই হচ্ছে যে একটা, যেহেতু আমরা পার্সোনালি এটার মধ্যে খুবই ইনভলভড, সেহেতু একটা পার্সোনাল ইউফোরিয়া কাজ করেছে। তা আমি নিশ্চয়ই। আসার সময় আমি বলবো না যখন আশাহত হয়ে এসেছি, আমি আশাহত হই নাই এই কারণে যে আপনি বলতে পারেন যে এই গভর্নমেন্ট খুব ভালো ফাংশন করছে না, বাট এমনই তো হওয়ার কথা। হুম, আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ যেই মেস ক্রিয়েট করেছে, এর মধ্যে 17 জন মানুষ যারা উপদেষ্টা, আমার মনে হয় 17 জন, 16 কিংবা 17 জন, হুম, যতজনই হোক, তারা তো পলিটিক্যাল না, এবং দে ট্রাইং দেয়ার হার্ট এন্ড সোল, কিন্তু এট দ্য সেম টাইম দ্য চ্যালেঞ্জেস আর ইনসারমাউন্টেবল। এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করা আপনি চাইলেও হ্যাঁ পারবেন না। বাংলাদেশের যে পরিস্থিতি এখন, আমি ব্যক্তিগতভাবে যত খারাপ অবস্থাই হোক, আমি এর মধ্যে আশা দেখতে পাই এই কারণে, কারণ আমি একটা জিনিস মনে করি যে বাংলাদেশের মানুষকে যদি স্বাধীনতা দেওয়া যায়, যে তার উপর যদি কেউ চেপে না বসে, হুম,
বাংলাদেশের মানুষের কিন্তু সমস্যা সমাধান করার ক্ষমতা অসীম। এবং ওই জিনিসগুলো আমাকে খুব, আমি সবসময় দেখেছি যে আমরা খুব ব্রাইট না, দ্যাট আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমাদের মধ্যে মানে জীবনী শক্তি, মানে এটা অসীম, প্রাণ শক্তি প্রাণ অসম্ভব। শক্তি। আমি জাস্ট আপনার আগের ওই প্রসঙ্গটায় আসি আর কি, মানে উপদেষ্টাদের কথা বললেন তো, মানে আমার ফ্রাস্ট্রেশন আছে এবং আমি তো সেটা প্রকাশ করি। হ্যাঁ, ধরেন এটা ঠিক যে তারা পলিটিক্যাল না, এবং এটাও ঠিক যে নন পলিটিক্যাল বা অ্যাপলিটিক্যাল লোকজনদেরকে, পলিটিক্সের বাইরের লোকজনদেরকে নেওয়া হয়েছে। কিন্তু ধরেন যে খুব কম্পিটেন্ট লোক পলিটিক্স করেন না এরকম লোক কি নাই, ছিল না যাদেরকে নেওয়া যেত? আমি এক্সাম্পল দিই, আমি আসলে নাম ধরে এক্সাম্পল দিতে চাই না, কারণ এতে ওনাদেরও বিপদ হয়, আর মনে করে যে বোধহয় আমি ওনাদের কথা বলছি, তা না। ধরেন বদিউল আলম মজুমদার, আমি কিন্তু আশা করেছিলাম যে বদিউল আলম মজুমদার এই উপদেষ্টা পরিষদে থাকবে। হ্যাঁ, এবং উনি তো লড়াই করেছেন এবং ফ্যাসি বিরোধী লড়াইয়ের সাথে যুক্ত ছিলেন, ইন্টেলেকচুয়ালি যুক্ত ছিলেন, ওনার বয়স বিবেচনায় দারুণ কাজ করেছেন। তারপরে ধরেন আমরা মনে করি যে আর্মি মনে করে যে আমাদের আর্মির তরফ থেকে কেউ না কেউ থাকবে, এবং আর্মির তো কয়েকজন আছেনই। কিন্তু আমার মনে হয় যে ধরেন আর্মিতে যদি আমি আর্মি অফিসারদের দেখি, সৈনিকদেরকে দেখি, আর্মির মধ্যে খুব ভালো, মানে খুব প্রমিনেন্ট ফিগার যদি আমি বলি এক্স আর্মি অফিসারদের মধ্যে, এটা নিঃসন্দেহে আইকেবি, ইকবাল করিম ভুইয়া। তো মানে উনারা কেন না, মানে আমরা কেন উনাদের সার্ভিসটা নিলাম না? হ্যাঁ, এই প্রশ্নগুলো আমার আসে আর কি। হ্যাঁ, তো এখানে আমি সব কথা বলতে পারবো না। না, ঠিক আছে, আমি যাচ্ছিও না ওই জায়গায়, আমি ওই জায়গায় যাচ্ছিও না, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে কেন আমরা বেস্ট মাইন্ড গুলোকে এক জায়গায় করলাম? এটাই হচ্ছে বেস্ট মাইন্ড এক জায়গায় আনলেও হতো না, এটা আমি বেটার হতো কিনা, মানে হতো না তো একটা জিনিস, কিন্তু এর চেয়ে বেটার ফাংশন করতো কিনা সেটা হচ্ছে আমার কথা। না, করতো না। তাই কেন আমি কেন মনে করি ভাই যে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস আন্ডার এস্টিমেট করি, যে আমাদের রট কোন পর্যায়ে, এই ব্যাপারে কিন্তু আমাদের অনেকেরই ধারণা নাই যে অ্যাকচুয়ালি একটা ফাংশনাল স্টেট ডিসফাংশনাল স্টেটের যে প্রবলেম, মানে লেভেলটা কোথায়, এটা আমরা অনেকেই পুরোপুরি বুঝতে ব্যর্থ হই। আমি কয়েকটা উদাহরণ দিই আপনাকে। বলেন। এই পরশুদিন কিন্তু তার আগের দিন আমার ছোটবেলার এক ডিবেট করার এক ছোট ভাই, ও অস্ট্রেলিয়াতে মাইগ্রেট করেছে। তো ও বলছিল যে ভাইয়া দেখেন, ওর বাবা হচ্ছে গিয়ে পাবলিক সার্ভেন্ট, বাংলাদেশে ছিলেন। তো ও বলছে যে ভাইয়া দেখেন, আমি জিজ্ঞেস করলাম যে কেন আর চলে আসলাম। তো সে বলছে যে তার ওর ছেলেটার সাথে ছিল, তো ইজ ইন ইয়ার 8 এবং বাংলাদেশের একটা ভালো স্কুলে সে পড়াশোনা করতো, সেটা হচ্ছে কি আইডিয়াল স্কুলে, মানে অ্যাটলিস্ট আমাদের সময় আইডিয়াল ঢাকা শহরের একটা টপ স্কুল ছিল। তো ওর মুখে আমি শুনছি যে ও ইয়ার 8-এ পড়ে, এখন পর্যন্ত অ্যালজেব্রা কি জানে না। জাস্ট ইমাজিন দিস, ইয়ার 8-এ পড়ে অ্যালজেব্রা কি জানে না, কোনোদিন অ্যালজেব্রা করে নাই। এবং ওই ছেলে বলছিল যে 6 মাস, এই জুন মাসের দিকে ওদের হাফ ইয়ারলি পরীক্ষা ছিল। হাফ ইয়ারলি পরীক্ষায় যে প্রশ্ন, পরীক্ষার আগের দিন ইউটিউবে প্রশ্ন ফাঁস হতো। জাস্ট ইমাজিন, যে স্কুলের পরীক্ষা, ইউটিউবে প্রতিদিন রাত 10টার সময়, আবার ও বলছে যে অঙ্কের পরীক্ষা আগে, এটা আবার আগে, মানে 10টা 11টার দিকে না, অনেক মানে তারা খুব কনসিডারেট ছিল যে মানে 9টা 10টার দিকে তারা কোয়েশ্চেন আউট করে দিত। আবার টিচার আবার যাতে বেশি মনিটাইজ করা যায় সেজন্য এক পাতা একটা ভিডিওতে দিত, এবং প্রশ্নের উত্তরও ওই মানে ইউটিউব ভিডিওর মধ্যে থাকতো। এটা হচ্ছে ইয়ার 8-এর অবস্থা। সর্বনাশ, মানে ইয়ার 8, ঠিক আছে, ঠিক আছে, আমি আরো কয়েকটা উদাহরণ দিব আপনাকে, এটা দর্শকদের শোনা দরকার। ইয়ার 7-এ পরীক্ষায় এসছে যে আপনার কি জানি বলে, ডেঙ্গুতে আক্রান্ত বন্ধুর জন্য কিভাবে মোনাজাত করতে হয়, এটা হচ্ছে গিয়ে পরীক্ষার প্রশ্ন। আমরা যখন ছোট ছিলাম, আমরা স্কুলের মামাকে টাকা দিতাম কোন সময়? আমরা যখন স্কুলে ছিলাম, স্কুলের মামাকে টাকা দিত যদি কেউ গাঁজা খেয়ে ধরা পড়লো, সিগারেট খেয়ে ধরা পড়লো, যাতে প্রিন্সিপালের কাছে না পৌঁছায় সেজন্য ওই মামাকে টাকা দিত। এটা হচ্ছে আমাদের অভিজ্ঞতা।
আমি ক্যাডেট কলেজ যেটা দেখি নাই, কিন্তু তবুও আমি জানি যে এই ধরনের ঘটনা ঘটতো। হুম। ওরা টাকা দেয় ফুটবল খেলার জন্য। মানে ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন যে আমরা একটা বিপদ আটকানোর জন্য স্কুলের মামাকে টাকা দিয়েছি, তাও এটা রেগুলার না। হুম। আর এরা টাকা দেয় স্কুলের তার যেটা রাইট, তার যেটা রাইট সেটা করার জন্য সে টাকা দিচ্ছে, সেটা এক্সারসাইজ করার জন্য সে টাকা দিচ্ছে। এটা হচ্ছে কি স্কুল কলেজের। আমি আপনি যে মিলিটারির কথা বললেন যে মিলিটারি থেকে কেন আইকেবি কে নেওয়া হয়নি কিংবা এফিশিয়েন্ট অফিসারদেরকে কেন নেওয়া হয়নি, আমাদের ভাই ধারণা নেই যে মিলিটারির কি অবস্থা। এইগুলো আমি বলতে চাই না, তারপরেও একটু বলা দরকার। আপনি একটা ভিডিও শেয়ার করেছেন যে একটা ব্রিগেডিয়ার যদি ডাকাতিতে মানে পার্টিসিপেট করে, ব্রিগেডিয়ার তাও আবার ইউনিফর্ম পরে, ইউনিফর্ম পরে, ইট ইজ জাস্ট আমি কালকে যখন স্বামী আমাকে ফোন করে বললো ঘটনাটা, আমি তো মানে এটা কি মানে সর্বনাশ। একটা এয়ারফোর্সের একজন অফিসার সৈনিকের থেকে 90,000 টাকা ঘুষ খাবে। আমি বলতে চাচ্ছি না, আমি নামটা নাই বলি, এগুলো বলাটা ঠিক না। এখন দেখেন, এটা হচ্ছে কি একদিক করাপশনের দিক, অন্য দিক দেখেন যে কোন লেভেলে। আমি তো আরো শুনেছি আর কি, স্বামী তো আমাকে বলেছে, হ্যাঁ স্বামী তো বলেছে যে মানে কমান্ডিং পজিশনে সেক্সুয়াল অ্যাডভান্টেজ নেওয়া, এটা তো ইট ইজ জাস্ট আনথিঙ্কেবল। মানে একটা জেনারেল লেভেলের লোক, মানে আমি জাস্ট নাম বলছি না, তার মেয়ের থেকে কম বয়সী র্যাঙ্ক পাওয়া মেয়েদের সে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে, একটা জেনারেল। হ্যাঁ, মানে আপনি যদি ল্যাটিন আমেরিকার উপন্যাসগুলো পড়েন, ওখানে তো আসলে এই জিনিসগুলো প্রায় আসে। ওখানে যে জিনিসগুলো আসে যে জেনারেলদের যে সেক্সুয়াল প্রক্লিভিটি, এটার যে যারা কি বলবো, যে সমস্ত মেয়েরা এটা শিকার, তারা কিন্তু আমি যতদূর মনে পড়ে যে এরা কিন্তু কেউ মিলিটারির লোক না। হ্যাঁ, আমাকে মানে আমার বাবাদের মানে একজন ফিমেল মিলিটারি অফিসার না, বুঝতে পারছেন? মানে যে আমি যে সমস্ত জায়গায় পড়েছি, এমনকি মানে এখানে বলি যেহেতু এটা টেলিভিশন নাম, যে আমাদের বাবাদের কন্টেম্পোরারি অফিসারদের কাছে আমি এই জিনিসটা অনেকের কাছে শুনেছি যে আমাদের একজন এরশাদ সাহেবের তো আসলে এই ব্যাপারে বেশ দুর্নাম ছিল। কিন্তু আচ্ছা, এটা আমার কথা না, স্ট্রিক্টলি ওনাদের কথা, আমি এটার সত্য মিথ্যা কিছুই বলতে পারবো না, যা আমি শুনেছি আমি সেটাই বলছি। যে তারা একটা কথা বলতেন যে এরশাদ সাহেব কিন্তু কখনোই কোনো মিলিটারি অফিসারের ওয়াইফদের সাথে কখনোই কোনো অ্যাডভান্সমেন্টের দিকে যাননি, রাইট? সেই ব্যাপারে উনি অত্যন্ত সুনাম আছে না। হ্যাঁ, এখানে দেখেন, আর আমাদের দেশের এখনকার জেনারেলরা ফোর্সের এগুলো বলা খুব ডিফিকাল্ট। আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। মানে ধরেন যখন বিডিআর কার্নেসটা হলো, তো ওই সময় আমি পপুলারে, আমি তো আমার অফিস কিন্তু জাস্ট ওই রাস্তাতেই, হ্যাঁ পপুলারের যে অফিস আছে ওই রাস্তাতেই, মানে কয়েকটা ব্লক পিছনে কিন্তু ঘটনাটা ঘটছে আর কি। তো যখন এই সমস্ত ডেড বডি গুলো বেরোচ্ছে, ইয়ে হচ্ছে এবং সমস্ত স্টোরি গুলো বেরিয়ে আসছে, ওই সময় আমাদের এইচআর ম্যানেজার ছিল এক্স আর্মি অফিসার, একজন এক্স মেজর আর কি, খুব ভালো ছেলে। এখন 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 হংকং এ থাকে বোধহয়, এখন স্ট্যান্ডার্ড চার্টারে কাজ করে। তো ও আমাকে বলছে সে যে স্যার আপনি জানেন যে একজন আর্মি অফিসার সে কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ইয়ে করে প্রোটেক্ট করতে চায়, সেটা হচ্ছে যে ডিগনিটি, মহিলাদের ডিগনিটি, আর্মি অফিসারদের ডিগনিটি, আর্মি অফিসারদের ওয়াইফদের ডিগনিটি। এইটা তার কাছে 1 নাম্বার প্রায়োরিটি। হ্যাঁ, এবং আপনি কখন আমাকে সে বলছে যে আপনি কখনোই দেখবেন না যে আর্মি অফিসারের ওয়াইফকে কোনোভাবে অসম্মানিত করেছে কেউ, সেটা একজন আর্মি অফিসার মেনে নেবে, কখনোই মেনে নেবে। এবং সেইটা ছিল, এটা বেশি দিন আগের কথা না, 2008 সালের ঘটনা। হ্যাঁ, ইফ ইউ কান্ট প্রোটেক্ট ইওর ওয়াইফ, হাউ উড ইউ প্রোটেক্ট দ্য কান্ট্রি? মানে এটা একটা অবাস্তব বিষয় না? এবং মানে এই ভ্যালুস গুলো, এবং জাস্ট 16 বছরের মধ্যে এটা পুরোপুরি ধ্বংস হয়ে গেল, অ্যাবসলিউট ধ্বংস করে ফেলেছে। এখন একজন
এটা তো হচ্ছে আর নন প্রফেশনালিজম কোন পর্যায়ে গিয়েছে দেখেন, একজন এয়ারফোর্স চিফের মেয়ের বিয়ে হবে, হুম। সেই মেয়ের বিয়েতে এয়ারফোর্সের অফিসারদেরকে নাচানো হবে, অফিসারদেরকে, সার্ভিং অফিসারদেরকে নাচানোর জন্য যশোর থেকে ঢাকায় আনা হয়েছে। ইজ দিস হাউ উই শুড রান আওয়ার ইনস্টিটিউশনস? হাসিনা যে আমাদের কি ধ্বংস করেছে, এটা না মানুষ মানে বুঝতে পারে না যে আমাদের পুরো সোশ্যাল ফ্যাব্রিক ধ্বংস করে ফেলেছে। একদম 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 একদম। একদম ওটা তো আমরা বুঝতে পারতাম, সোশ্যাল ফেব্রিকটা যে ধ্বংস করেছে এটা ইভেন আমরা কিন্তু অনলাইনেও বুঝতে পারতাম। ধরেন এই যে মানে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, হ্যাঁ, এইটা কি আমাদেরকে কেউ শিখিয়েছে? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। সেটা হচ্ছে যে তখন আমি কেবল আজিজুল হক কলেজে ভর্তি হয়েছি, মানে স্কুল থেকে পাশ করে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো তখন তো সবারই একটু নতুন নতুন হিরোইজম হয় আর কি। তো রিক্সায় আমরা একটা জায়গায় গেছি আর কি, 3 জন চড়ে একটা জায়গায় গেছি, এবং রিক্সাওয়ালা এটা পছন্দ করেনি যে আমরা 3 জন চড়বো, কারণ টানতে কষ্ট হচ্ছে। এবং নামার সময় আমরা ইউজুয়াল যেটা ভাড়া সেটা ওনাকে দিয়েছি, এবং উনি এটা অ্যাকসেপ্ট করবেন না। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করলে বুঝতেন আমি ওনাকে উনি করে বলছি কেন, এটা আমি পরে ব্যাখ্যা করছি। তো অ্যাকসেপ্ট করবেন না, এবং উনি বললেন যে দেখেন আপনারা তো 3 জন চড়ছেন, হ্যাঁ, আমার টানতে কষ্ট হয়েছে, হ্যাঁ, তো আপনি যদি ওই ভাড়াটাই দেন, সে খুবই ন্যায্য কথা বলছেন, যে আপনি যদি ওই ভাড়াটাই দেন তাহলে তো আমার প্রতি ইনসাফ করা হলো না। তো এটা আমাদের গায়ে লাগলো, হ্যাঁ, আমাদের কাছ থেকে বেশি ভাড়া নেবে, এটা তো আমাদের ইগোতে লেগেছে আর কি। এবং ভাড়া না দিয়ে একটু দুর্ব্যবহার করা হয়েছে ওই ভদ্রলোকের সাথে, রিক্সাওয়ালার সাথে। তো যাই হোক, তারপরে আমরা কাজ টাজ ছেড়ে আমি বাসায় ফিরছি। বাসায় ফিরে দেখি আমার বাবা অগ্নিমূর্তি হয়ে আছে, কারণ ওই রিক্সাওয়ালা যে বাবার কাছে কমপ্লেন করে দিচ্ছে, এবং যা পিটুনি দিল সেদিন বাবা, হ্যাঁ। মানে আপনি তাহলে চিন্তা করেন যে একজন রিক্সাওয়ালা, হ্যাঁ, সে একটা পাড়ার একজন মুরব্বীর কাছে তার ছেলের ব্যাপারে কমপ্লেন করতে পারে, এবং এই কমপ্লেনটাকে খুব সিরিয়াসলি নেওয়া হয় ফ্যামিলিতে, এবং সেইটার একটা ব্যবস্থা করা হয়। এবং আমার ওই যে সেই দিন যে শিক্ষাটা হলো, হ্যাঁ, সেই শিক্ষা তো আমি এখনো ভুলিনি। এই সোশ্যাল ফ্যাক্টরি তো নষ্ট হয়ে গেছে। এগুলো সোশ্যাল ভ্যালুজ, এগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস। মানে দিস ইজ আমাদের যে জীবন, আমরা যেটা বলি না 1000 বছরের, মানে কিছু বুলশিট কথা আছে না যে 1000 বছরের ঐতিহ্য, কিন্তু আমাদের একটা পার্টিকুলার ওয়ে অফ লাইফ আছে, দ্যাট ইজ ট্রু। এবং এটা কিন্তু টাইমলেস না হলেও এটার মধ্যে টাইমলেসনেস আছে, অন্যভাবে আছে। মানে এটা দীর্ঘদিনের ঐতিহ্য। আমাদের দেশের যে আদাব মানুষের সাথে, হিন্দুস্তানি মুসলমানের যে আদাব, এটা কিন্তু খুব একটা, আমি শুধু হিন্দুস্তানি মুসলমানের কথা বলছি না, আমি হিন্দুস্তানি হিন্দুদের মধ্যেও এই আদাবটা ছিল, এবং এই আদাবটা সমাজ থেকে নাই হয়ে গেছে। এবং আমি ইন্ডিভিজুয়ালি বেয়াদব মানুষকে সহ্য করতে পারি না। বেয়াদব মানুষ সহ্য করতে পারি না, কারণ হচ্ছে যে মানে আমি নিজে, কেউ যদি আমাকে ফেসবুকে এসে ঠাস করে তুমি করে কথা বলে, আমি তাকে ব্লক করে দিই। কারণ আমাকে মানে আই লাইক দ্যাট থিং, যে ওল্ড ওয়ে, যে আপনার, আমি একজনকে সবাইকে আপনি করে বলি, আই এক্সপেক্ট যে আপনি আমাকে আপনি করে বলবেন, এবং আপনি যদি আমার বড় হন তাহলে আপনি আমাকে তুমি করে বলবেন, দ্যাটস ফাইন। কিন্তু এই যে আমাদের সমাজের যে আধুনিকতার নামে, কিংবা এটা আসলে আধুনিকতা না, এটা মানে সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেলে আমাদের কোনো যে নর্মস থাকে সোসাইটি, সেটা সবার আগে আঘাতপ্রাপ্ত হয়। এটা আঘাতপ্রাপ্ত হয় কেন? কারণ হচ্ছে কি, আমাদের সমাজে কিছু চুক্তি আছে, এই চুক্তির মধ্যে কিন্তু এই চুক্তিগুলো কিন্তু আমরা ইনহেরিট করি। এই যেমন এই চুক্তিটা আসলে আমি বানাইনি, এটা আমার বাবা দাদা তাদের এটা দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে, দীর্ঘদিনের প্র্যাকটিস, আমরা কিন্তু এটা সুফল ভোগ করি। আমার তো কোনো রাইট নাই এই সুফল, এই জিনিসটাকে ধ্বংস করা। এই জিনিসটা যদি আমি আমার সন্তানকে দিয়ে যেতে পারি, এটার সুফল সেও ভোগ করবে। এটা আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যালুজ, যেটা আমাদের পরের জেনারেশনকে দিয়ে যেতে হবে। এবং এই যে দিয়ে যাওয়ার এই জায়গা থেকে গত 15 বছরে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে, সে সব জায়গায় আপনি অযোগ্য মানুষকে লয়্যালটির দোহাই দিয়ে উপরে উঠেছে, এবং এই লোকগুলো সমাজের প্রতিটা জায়গায় বেয়াদবির এবং সব জায়গায় ধ্বংস করে ফেলেছে সব জিনিস। এবং এই যে আমাদের
আজিজি, যে মানুষের সাথে একজন মানুষের যে আহ, একটা ভালোবাসার সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্কটা নাই হয়ে গিয়েছে। এবং এইটার উৎকট বহিঃপ্রকাশ এখন আমরা সমাজে যেখানে যেহেতু আমরা এখন স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার কারণে আমরা এর উৎকট বহিঃপ্রকাশ আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি এবং দেখতে পাব। একটা উদাহরণ হচ্ছে কি, আপনি যে কথাটা বললেন যে বয়োজ্যেষ্ঠদেরকে যে সম্মান, এই সম্মানটা এখানে একটা শর্ত আছে। বয়োজ্যেষ্ঠের একটা শর্ত আছে যে আপনি আপনার সম্মানটা রাখবেন। আপনি এখন শেখ হাসিনা তো আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, আমি তো তাকে সম্মান করি না। কারণ হচ্ছে যে কেন সম্মান করি না, কারণ তিনি যে সোশ্যাল যে কন্ট্রাক্ট, এটা দ্বিপাক্ষিক। আপনি যদি সম্মান রাখেন, আমি অবশ্যই আপনাকে সম্মান করব। হ্যাঁ, এবং আপনি যদি আমার পক্ষের মানুষ নাও হন, তাহলেও আমি এই সম্মানটা আমি মনে করি যে আমার আদর্শ যদি আপনি শেয়ার না করেন, তাহলেও আপনি এই সম্মান অবশ্যই পাবেন। কিন্তু আপনি যদি আমার দেশের মানুষকে খুন করেন, আপনি যদি আমাদের দেশের প্রতিটা ইনস্টিটিউশনকে ধ্বংস করেন, তখন আপনি সেই সম্মানের হকদার থাকেন না। এখন ওই জিনিসটা কিন্তু বাংলাদেশে 15 বছরে প্রতিটা ইনস্টিটিউশন, প্রতিটা জায়গায় এমন ভাবে ধ্বংস হয়েছে। এটা ভাইয়া মানে আমি মানে রাষ্ট্রীয় ইনস্টিটিউশন এবং সোশ্যাল ফেব্রিক, সোশ্যাল ভ্যালুজ সবকিছু ধ্বংস হয়েছে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে যদি সেটাই হয়, তাহলে আমাদের ভবিষ্যতে জন্য কি অপেক্ষা করছে? আমরা কি এটাকে রিকভার করতে পারবো? রিকভার করতে পারলে কতদিন সময় লাগবে আর কিভাবে করব? সো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।